আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতি বিষয়ের আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকের অর্থনীতি অনলাইন ক্লাস শুরু করছি। উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ হাজ্জাজ মুন্সি, প্রভাষক, অর্থনীতি বিভাগ, পাংশা সরকারি কলেজ, পাংশা, রাজবাড়ী। আজ আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ধারণা চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে কথা বলবো। শুরুতে জেনে নেই চাহিদার স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়। আমরা ইতিপূর্বে জেনে গিয়েছি যে একটি দ্রব্যের চাহিদা নির্ভর করবে ওই দ্রব্যের দামের উপর। চাহিদা বিধি অনুযায়ী দাম বাড়লে চাহিদা কমবে এবং দাম কমলে চাহিদা বাড়বে। অর্থাৎ কোন দ্রব্যের চাহিদা নির্ভর করছে তার দামের উপর। দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয়। দামের পরিবর্তনের ফলে চাহিদা যে মাত্রায় পরিবর্তন হয়, যে হারে পরিবর্তন হয়, এই পরিবর্তনের মাত্রা বা পরিবর্তনের হারকেই বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চাহিদার স্থিতিস্থাপকতার সংজ্ঞা প্রদান করেছেন। অর্থনীতিবিদ আর.জি. লিপসি এর মতে, elasticity of demand is the measure of the responsiveness of the quantity demanded to change in price। অর্থাৎ কোন দ্রব্যের দামের পরিবর্তনের সাথে চাহিদা যে পরিমাণে সাড়া দেয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। অর্থনীতিবিদ আলফ্রেড মার্শালের মতে, কোন দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদা যে দ্রুত বা ধীর গতিতে পরিবর্তন হয় একেই চাহিদার স্থিতিস্থাপকতা বলা হয়। চাহিদার স্থিতিস্থাপকতা হচ্ছে একটি দ্রব্যের দাম এর পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদার যে পরিবর্তন হয় এর শতকরা পরিবর্তনের অনুপাতই হলো চাহিদার স্থিতিস্থাপকতা। Elasticity of demand is the ratio between the percentage change of price and the percentage change of demand। অর্থাৎ দামের শতকরা পরিবর্তন এবং চাহিদার শতকরা পরিবর্তন এ দুটোর আনুপাতিক সম্পর্ককেই চাহিদার স্থিতিস্থাপকতা বলা হয়। অন্যভাবে বলা যায়, কোন দ্রব্যের দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয় এ দুইয়ের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। চাহিদার স্থিতিস্থাপকতা হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই জন্য চাহিদার স্থিতিস্থাপকতাকে সংক্ষেপে ইডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইডি দ্বারা যখন আমরা চাহিদা প্রকাশ করব, ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল, আমরা সংজ্ঞায় বলেছি কোন দ্রব্যের দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতা আমরা লিখতে পারি চাহিদার আপেক্ষিক পরিবর্তন ডিভাইডেড দামের আপেক্ষিক পরিবর্তন। অর্থাৎ চাহিদার আপেক্ষিক পরিবর্তনকে দামের আপেক্ষিক পরিবর্তন দ্বারা ভাগ করলে চাহিদার স্থিতিস্থাপকতা পাওয়া যাবে। কোনো কিছুর আপেক্ষিক পরিবর্তন বের করতে গেলে তার পরিবর্তনকে প্রথম মান দ্বারা ভাগ করে 100 গুণ করতে হবে। তাহলে চাহিদার আপেক্ষিক পরিবর্তন আমরা কিভাবে পাবো? চাহিদার পরিবর্তন ডিভাইডেড প্রাথমিক চাহিদা গুণন 100। আবার নিচে রয়েছে দামের আপেক্ষিক পরিবর্তন। দামের আপেক্ষিক পরিবর্তন কিভাবে পাবো? দামের পরিবর্তন ডিভাইডেড প্রাথমিক দাম গুণন 100। যেহেতু উভয় পাশেই 100 রয়েছে, সুতরাং চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে 100 প্রয়োগ না করলেও কোনো সমস্যা হবে না। তাহলে চাহিদার পরিবর্তনকে আমরা যদি বলি ডেল কিউ, প্রাথমিক চাহিদা যদি বলি কিউ, দামের পরিবর্তন ডেল পি, প্রাথমিক দাম শুধু পি। এটাকে পাশাপাশি বসালে ডেল কিউ ডিভাইডেড কিউ ভাগ আকারে আছে, গুণ দিলে নিচের মান উপরে চলে যায়, পি ডিভাইডেড ডেল পি। এখন ডেল গুলো যদি আলাদা করা হয়, ডেল কিউ ডিভাইডেড ডেল পি ইনটু পি বাই কিউ,
এটাই হলো চাহিদার স্থিতিস্থাপকতার মূল সূত্র। তাহলে যদি বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতার সূত্রটি লেখো, আমরা লিখবো ইডি ইজ ইকুয়াল ডেল কিউ ডিভাইডেড ডেল পি ইন্টু পি বাই কিউ। এটাই হলো চাহিদার স্থিতিস্থাপকতা। এই যে চাহিদার স্থিতিস্থাপকতা আমরা জানলাম, এই চাহিদার স্থিতিস্থাপকতা তিন প্রকারের হতে পারে, যথা প্রথম হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, অর্থাৎ চাহিদার দাম বা মূল্য স্থিতিস্থাপকতা। 2 নম্বর হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, অর্থাৎ চাহিদার আয় স্থিতিস্থাপকতা। এবং 3 নম্বরে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, অর্থাৎ আরআরই স্থিতিস্থাপকতা। চাহিদার স্থিতিস্থাপকতা এবং চাহিদার দাম স্থিতিস্থাপকতা এই দুইয়ের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে বলা হচ্ছে যে দামের পরিবর্তনের ফলে চাহিদার সাড়া দেওয়ার মাত্রাকে বলা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। অনুরূপভাবে চাহিদার দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে বলা হবে যে কোন দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার সাড়া দেওয়ার মাত্রাকে বলা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা। শুধু সূত্রের ক্ষেত্রে আমরা যদি চাহিদার স্থিতিস্থাপকতা লিখি তাহলে লিখবো ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল ডেল কিউ ডিভাইডেড ডেল পি ইন্টু পি বাই কিউ। আর চাহিদার দাম স্থিতিস্থাপকতা যদি লিখি তাহলে ইপি ইজ ইকুয়াল, অর্থাৎ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল ডেল কিউ ডিভাইডেড ডেল পি ইন্টু পি বাই কিউ। অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতা এবং চাহিদার দাম স্থিতিস্থাপকতা এই দুটোর মধ্যে পার্থক্য হলো সূত্রের শুরুতেই ইলাস্টিসিটি অফ ডিমান্ড চাহিদার স্থিতিস্থাপকতা, আর প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড অর্থাৎ ইপি এটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এখন যদি দুটো মান থাকে, একদিকে থাকে দাম আর একদিকে থাকে চাহিদা, তাহলে এখান থেকে আমার প্রশ্ন হতে পারে যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো বা চাহিদার স্থিতিস্থাপকতার মান নির্ণয় করো। আমরা দেখি একদিকে যদি থাকে দ্রব্যের দাম আর একদিকে যদি থাকে তার চাহিদা, এখানে যদি দুটো দাম এবং দুটো চাহিদা দেওয়া থাকে তাহলে আমরা সহজেই স্থিতিস্থাপকতার মান নির্ণয় করতে পারবো। দেওয়া থাকলো কোন দ্রব্যের দাম 15 টাকা, তাহলে চাহিদার পরিমাণ 50 একক। উক্ত দ্রব্যের দাম কমে হলো 10 টাকা, চাহিদার পরিমাণ বেড়ে হলো 75 একক। দাম কমলে চাহিদা বাড়বে, অর্থাৎ চাহিদা বিধি সমর্থন করেছে এখানে। সুতরাং এর উপর ভিত্তি করে আমাকে বলা হলো ইপি এর মান নির্ণয় করো। ইপি সমান কত? আমরা প্রথমে সূত্র প্রয়োগ করব, ইপি ইজ ইকুয়াল ডেল কিউ ডিভাইডেড ডেল পি ইনটু পি বাই কিউ। অর্থাৎ ডেল কিউ চাহিদার পরিবর্তন, চাহিদা আগে ছিল 50 পরে হলো 75, তাহলে 75 মাইনাস 50। ডেল পি দামের পরিবর্তন, আগে ছিল 10 পরে হলো, আগে ছিল 15 পরে হলো 10, তাহলে 10 মাইনাস 15 ইনটু পি মানে প্রথম দাম 15 এবং কিউ মানে প্রথম চাহিদা 50। তাহলে এখানে 75 থেকে 50 বাদ দিলে 25 ভাগ 10 থেকে 15 বাদ দিলে মাইনাস 5 ইনটু 15 ডিভাইডেড 50। তাহলে এখানে মান দাঁড়াচ্ছে 5 3 5 15, 25 দুগুণা 50, অর্থাৎ মাইনাস 3/2। চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে এই মাইনাস অর্থাৎ ঋণাত্মক মানটা অবজ্ঞা করা হয়, এজন্য ঋণাত্মক মান বাদ দিয়ে ইলাস্টিসিটি অফ ডিমান্ড দাঁড়াচ্ছে 3/2, ভগ্নাংশ বাদ দিলে 1.5, অর্থাৎ ইপি এর মান 1 এর চেয়ে বেশি। এভাবে দুটি দাম এবং দুটি চাহিদা যদি দেওয়া থাকে তাহলে আমরা চাহিদার স্থিতিস্থাপকতার মান নির্ণয় করতে পারব। চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদের মধ্যে দ্বিতীয় প্রকারভেদ হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা, প্রাইস ইনকাম ইলাস্টিসিটি অফ প্রাইস, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, অর্থাৎ চাহিদার আয় স্থিতিস্থাপকতা। চাহিদার আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে বলা হয় যে আয়ের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয় এ দুইয়ের আনুপাতিক সম্পর্ককে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। তাহলে চাহিদার আয় স্থিতিস্থাপকতা আমরা লিখতে পারি ইউআই ইজ ইকুয়াল চাহিদার আপেক্ষিক পরিবর্তন, চাহিদার আপেক্ষিক পরিবর্তন ডিভাইডেড
দামের আপেক্ষিক পরিবর্তন, আয়ের আপেক্ষিক পরিবর্তন। চাহিদার আপেক্ষিক পরিবর্তন ভাঙবো আমরা চাহিদার পরিবর্তন ডিভাইডেড প্রাথমিক চাহিদা। অন্যদিকে আয়ের আপেক্ষিক পরিবর্তন লিখব আয়ের পরিবর্তন ডিভাইডেড প্রাথমিক আয়। আর চাহিদার পরিবর্তন লিখব ডেল কিউ ভাগ প্রাথমিক চাহিদা কিউ, আয়ের পরিবর্তন ডেল ওয়াই, প্রাথমিক আয় শুধু ওয়াই। পাশাপাশি বসালে ডেল কিউ ডিভাইডেড কিউ গুণন আকারে লিখলে ওয়াই উপরে যাবে, নিচে আসবে ডেল ওয়াই। এখন ডেল গুলো আলাদা লিখলে ডেল কিউ ডিভাইডেড ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এটাই হলো চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্র। এখন যদি তোমার প্রশ্ন করা হয় যে আয় চাহিদা, আয় যদি 200 টাকা হয় তখন চাহিদা হলো 20 একক, আয় বেড়ে 300 টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে হলো 25 একক। এর উপর ভিত্তি করে ইউআই সমান কত নির্ণয় করব। আমরা ইউআই এর সূত্র প্রয়োগ করব। ইউআই সমান ডেল কিউ ডিভাইডেড ডেল পি ইনটু পি বাই ডেল কিউ ডিভাইডেড ডেল ওয়াই ইনটু ওয়াই বাই কিউ, ওয়াই বাই কিউ। ডেল কিউ চাহিদার পরিবর্তন 20 থেকে 25, তাহলে 25 মাইনাস 20, আর আয়ের পরিবর্তন 300 মাইনাস 200 ইনটু ওয়াই প্রথম আয় ছিল 200, কিউ প্রথম চাহিদা ছিল 20, তাহলে উপরে 5 বাই 100 গুণন 200 বাই 20, তাহলে এখানে দাঁড়াচ্ছে 0 0 কাটলে 20 সে কাটলাম 5 দিয়ে, 5 4 5 20, 2 কে কাটলাম 1, 4 কে কাটলাম 2, তাহলে থাকলো হচ্ছে হাফ। অর্থাৎ ইউআই সমান হাফ 0.5। এই যে চাহিদার আয় স্থিতিস্থাপকতা আসলো হাফ। এভাবে আয়ের দুটো মান এবং চাহিদার দুটো মান থাকলে আমরা সেখান থেকে আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি। এবার 3 নম্বর প্রকারভেদে ছিল ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, অর্থাৎ চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এই আড়াআড়ি স্থিতিস্থাপকতা ধারণাটি পরস্পর দুটি সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে প্রযোজ্য। আর সম্পর্কযুক্ত দ্রব্য বলতে পরিপূরক দ্রব্য এবং পরিবর্তক দ্রব্যকে বোঝানো হয়েছে, যেখানে একটি দ্রব্যের দাম দ্বারা অপর দ্রব্যের চাহিদা নির্ভর করছে। তাহলে আমরা সংজ্ঞা এভাবে লিখব আড়াআড়ি স্থিতিস্থাপকতার, যে একটি দ্রব্যের দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদার যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয়, এ দুইয়ের অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। আবার শুনি, পরস্পর দুটি সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে একটির দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে অন্যটির চাহিদার যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয়, এ দুইয়ের আনুপাতিক সম্পর্ককে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতাকে আমরা ইসি দ্বারা প্রকাশ করতে পারি, ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইসি সমান, আমরা মনে করি এক্স এবং ওয়াই এই দুটি পরস্পর সম্পর্কযুক্ত দ্রব্য, একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদার পরিবর্তন হবে। মনে করি এক্স এর চাহিদার পরিবর্তন হবে যদি ওয়াই এর দামের পরিবর্তন ঘটে, তাহলে আমরা লিখব এক্স দ্রব্যের চাহিদার আপেক্ষিক পরিবর্তন, আপেক্ষিক পরিবর্তন ডিভাইডেড ওয়াই দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তন। এক্স দ্রব্যের চাহিদার আপেক্ষিক পরিবর্তন ডিভাইডেড ওয়াই দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তন ইজ ইকুয়াল ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এক্স দ্রব্যের চাহিদার আপেক্ষিক পরিবর্তন বের করতে গেলে এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তনকে
চাহিদার পরিবর্তনকে এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদা দ্বারা ভাগ করতে হবে। দ্রব্যের প্রাথমিক চাহিদা। আবার ওয়াই দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তন বের করতে গেলে ওয়াই দ্রব্যের দামের পরিবর্তনকে ওয়াই দ্রব্যের দামের পরিবর্তনকে ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম দ্বারা ভাগ করলে ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম দ্বারা ভাগ করলে আমরা ওয়াই দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তন পেয়ে যাব। এখন এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন আমরা লিখব ডেল কিউ এক্স, তার মানে এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন ডিভাইডেড এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদা হলো কিউ এক্স ডিভাইডেড ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন দাম ওয়াই দ্রব্য, তাহলে ডেল্টা পি ওয়াই ডিভাইডেড ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম হলো পি ওয়াই। এটাকে যদি পাশাপাশি আকারে লিখি তাহলে লিখব ডেল কিউ এক্স ডিভাইডেড কিউ এক্স গুণন পি ওয়াই ডিভাইডেড ডেল পি ওয়াই। ডেল গুলো যদি আলাদা করি তাহলে ডেল কিউ এক্স ডিভাইডেড ডেল পি ওয়াই ইন্টু পি ওয়াই বাই কিউ এক্স। এটাই হলো আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র। তাহলে আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র দাঁড়াচ্ছে ইসি ইজ ইকুয়াল ডেল কিউ এক্স ডিভাইডেড ডেল পি ওয়াই ইন্টু পি ওয়াই বাই কিউ এক্স। এখানে ডেল কিউ এক্স হলো এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন, ডেল পি এক্স হলো এক্স দ্রব্যের দামের ডেল পি ওয়াই হচ্ছে ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন, পি ওয়াই হচ্ছে ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম এবং কিউ এক্স হচ্ছে এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদা। এটাই ছিল আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এই যে আড়াআড়ি স্থিতিস্থাপকতা, এই আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান তিন ধরনের হতে পারে, যথা ইসি ইজ ইকুয়াল 1 হতে পারে, ইসি ইজ ইকুয়াল 0 হতে পারে, ইসি গ্রেটার দেন 0 হতে পারে, ইসি লেস দেন 0 হতে পারে। আবার শুনি, ইসি এর মান তিন ধরনের হতে পারে, ইসি গ্রেটার দেন 0, ইসি লেস দেন 0 এবং ইসি 0। অর্থাৎ ইসির মান ধনাত্মক হতে পারে, ইসির মান ঋণাত্মক হতে পারে এবং ইসির মান 0 হতে পারে। ধনাত্মক, ঋণাত্মক, 0। ইসির মান যদি ধনাত্মক হয় তাহলে সম্পর্ক দুটি দ্রব্য পরস্পরের পরিবর্তক হবে। আবার ইসি এর মান যদি ঋণাত্মক হয় তাহলে সম্পর্কযুক্ত দ্রব্য দুটি পরস্পরের পরিপূরক হবে। আবার ইসি এর মান যদি 0 হয় তাহলে আমরা বলবো পরস্পর দ্রব্য দুটি সম্পর্কহীন। তাহলে সম্পর্কহীন দ্রব্যের ক্ষেত্রে ইসি এর মান 0 হয়, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে ইসি এর মান ঋণাত্মক হয় এবং পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে ইসি এর মান ধনাত্মক হয়। ইসি এর মান এই তিন ধরনের হতে পারে। একটি দ্রব্যের দামের পরিবর্তন ঘটলো, অপর দ্রব্যের চাহিদার পরিবর্তন ঘটলো, তাহলে আমাকে এই দুটো মানের উপর ভিত্তি করে আমাকে বলা হতে পারে দ্রব্য দুটি কোন প্রকৃতির। তাহলে আমি একটি দ্রব্যের দাম যদি অপর দ্রব্যের চাহিদাকে প্রভাবিত করে তাহলে এখানে আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান নির্ণয় করা যাবে। এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান নির্ণয় করে আমি যদি দেখি আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ধনাত্মক তাহলে দ্রব্য দুটি হবে পরিবর্তক, এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান যদি ঋণাত্মক হয় তাহলে দ্রব্য দুটি হবে পরিপূরক। আর আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান যদি 0 হয় তাহলে বলবো এক্স এবং ওয়াই এই দুটো দ্রব্যের মধ্যে কোনো সম্পর্ক নেই। এটাই ছিল আড়াআড়ি স্থিতিস্থাপকতার বক্তব্য। তাহলে এই যে চাহিদার স্থিতিস্থাপকতা আমরা দেখলাম, এই চাহিদার স্থিতিস্থাপকতার মানের ভিত্তিতে আমরা বিভিন্ন রকমের দ্রব্যের উদাহরণ দিতে পারি। আমরা জানি যে স্থিতিস্থাপকতার ভিত্তিতে চাহিদা দুই প্রকার হতে পারে, এক হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা আর দুই হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। এমন অনেক দ্রব্য আছে যে দ্রব্যের দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদা দ্রুত পরিবর্তন হয়, ওই দ্রব্যের চাহিদাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। সাধারণত বিলাসজাত দ্রব্যের চাহিদার এরকম স্থিতিস্থাপক হয়ে থাকে। অপরদিকে এমন অনেক দ্রব্য আছে যেগুলোর দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার কম, অর্থাৎ দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন হয় ধীরে।
দামের পরিবর্তন দ্রুত হচ্ছে আর চাহিদার পরিবর্তন হচ্ছে ধীরে। এমন দ্রব্যের চাহিদাকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে যে দ্রব্যের চাহিদা দ্রুত পরিবর্তনশীল ওই দ্রব্যের চাহিদাকে বলবো স্থিতিস্থাপক চাহিদা। আবার যে দ্রব্যের চাহিদা ধীর গতিতে পরিবর্তন হচ্ছে ওই দ্রব্যের চাহিদাকে বলবো অস্থিতিস্থাপক চাহিদা। সাধারণত বিলাসজাত দ্রব্যের চাহিদা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। বিলাসজাত দ্রব্য যেমন দামি আসবাবপত্র, দামি মোবাইল ফোন, দামি গাড়ি, এগুলো হচ্ছে বিলাসজাত দ্রব্য। এগুলোর দাম সামান্য পরিবর্তনের ফলে চাহিদা দ্রুত পরিবর্তন হয়, এই জন্য এই দ্রব্যের চাহিদাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, তেল, লবণ, এগুলোর চাহিদা ধীর গতিতে পরিবর্তন হয়। দামের খুব একটা পরিবর্তন হলেও চাহিদার মধ্যে তেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যায় না, এই জন্য বলা হচ্ছে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা ধীর গতিতে পরিবর্তন হয়। এ কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। আমরা একটু চিত্রের মাধ্যমে স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা লক্ষ্য করব এবং তার উপর ভিত্তি করে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করব। এখানে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার যদি বেশি হয়, এখানে P1 Q1 P2 Q2 AB বিন্দু যোগ করে যে রেখাটা অঙ্কন করা হয়েছে সেটা DD1 চাহিদা রেখা। এই চাহিদা রেখাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা রেখা। এখানে দামের পরিবর্তন P1 P2 এবং চাহিদার পরিবর্তন Q1 Q2। দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হারটা বেশি। এখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড গ্রেটার দেন 1। যখন ইলাস্টিসিটি অফ ডিমান্ড গ্রেটার দেন 1 হবে তখন আমি দ্রব্যটি বলবো এটা হচ্ছে বিলাসজাত দ্রব্য। আর যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য হবে তখন আমি বলবো এটা হলো অস্থিতিস্থাপক চাহিদা। এখানে লম্ব অক্ষে দাম থাকবে এবং ভূমি অক্ষে চাহিদা। দামের পরিবর্তনের হার অপেক্ষা এখানে চাহিদার পরিবর্তনের হারটা কম, তাহলে এই দ্রব্যের চাহিদাকে বলা হবে অস্থিতিস্থাপক চাহিদা। প্রথমে দাম যখন P1 ছিল চাহিদা Q1, দাম যখন P2 চাহিদার পরিমাণ Q2। এখানে A এবং B এবং B বিন্দু যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেই রেখাটাই হচ্ছে D1 চাহিদা রেখা। এই DD1 চাহিদা রেখা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা রেখা। তো স্থিতিস্থাপকতার মান নির্ণয় করলে দেখা যাচ্ছে যে যদি ইলাস্টিসিটি অফ ডিমান্ড লেস দেন 1 হয় তাহলে বুঝতে হবে এটা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং এর চাহিদা হলো অস্থিতিস্থাপক। এভাবে চাহিদার স্থিতিস্থাপকতার মানের ভিত্তিতেও দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা সম্ভব, অর্থাৎ দ্রব্যটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাকি দ্রব্যটি বিলাসজাত দ্রব্য তাও দেখানো যেতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী, চাহিদার স্থিতিস্থাপকতা সংক্রান্ত আলোচনা এ পর্যন্তই শেষ করছি। আগামীতে পরবর্তী একটা বিষয় নিয়ে তোমাদের সামনে আবার দেখা হবে। সে নাগাদ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।